দেশগা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি আলী আশরাফ। এই মুহূর্তে বার্তা কক্ষের সর্বশেষ। ফেব্রুয়ারির মধ্যে দেশে আসবে অক্সফোর্ডের ৩ কোটি করোনা টিকা, জানালেন স্বাস্থ্য সচিব। ঢাকা নওগাঁয় উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট, শেষ বেলায় বর্জনের ঘোষণা বিএনপির 2 প্রার্থীর। নারী নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী পুলিশের সমাবেশ, বাম সংগঠনের লং মার্চে ফেনীতে হামলা। এবং কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবসায়ীদের বাধা, এএসপি সহ 10 জন আহত। সংবাদ সন্ধ্যায় শিরোনাম শুনছিলেন, এবারে যাচ্ছে পুরো খবরে। ফেব্রুয়ারির মধ্যে অক্সফোর্ডের 3 কোটি করোনা টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। দুপুরে কিশোরগঞ্জে সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই কথা বলেছেন। স্বাস্থ্য সচিব বলেছেন, টিকার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, এজন্য সব ধরনের প্রস্তুতিও সরকারের রয়েছে। এর আগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শেষ দিনে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান স্বাস্থ্য সচিব। সুন্দরভাবে স্বচ্ছভাবে আমরা অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা আমরা অ্যাস্ট্রাজেনেকা, এটা হয়তো অনেকে জানেন, এইটার উপরে আমরা কিছুটা কাজ করেছি, কাজ হয়ে গেছে। আমরা আশা করছি 3 কোটি ভ্যাকসিন আমরা পাবো। অক্সফোর্ডের যে ভ্যাকসিন আমরা একেবারেই অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব কুণ্ডু, আমরা আজকে যে ঘোষণা শুনলাম সেই ঘোষণার প্রেক্ষিতে আপনার কাছ থেকে জানতে চাই যে বিশ্বব্যাপী তো আসলে এখন টিকা ট্রায়াল চলছে, প্রায় 200-র মতো টিকা ট্রায়াল চলছে, এখনো পর্যন্ত কোনোটি স্বীকৃত হয়নি। তো এই পরিস্থিতিতে আবার ফেব্রুয়ারির মধ্যেই দেশে টিকা আনা হবে 3 কোটি, এই ঘোষণা এসেছে। এটির যৌক্তিক কারণ সরকার কি বলছে, কেন আসলে আমরা টিকা এখন নেব? দেখেন, করোনা থেকে মুক্তির একমাত্র এখন পথই কিন্তু ভ্যাকসিন। আপনি যেমনটি বলছিলেন 200টির মতো প্রতিষ্ঠান এখন তারা গবেষণা করছে, এর মধ্যে 5টি প্রতিষ্ঠান কিন্তু এগিয়ে রয়েছে, তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটি। এবং স্বাস্থ্য সচিব যেমনটি বলছিলেন যে ফেব্রুয়ারির মধ্যে 3 কোটি ভ্যাকসিন দেশে আসবে। অন্যান্য উন্নত দেশের মতোই কিন্তু আমাদেরও এটা একটা কাজ, যেটা হলো যে আগে থেকেই বুকিং দেয়া। আপনি বলছিলেন যে স্বীকৃতি এখনও পায়নি কোনো ভ্যাকসিনই, তার আগেই কিন্তু আমরা 3য় ধাপের ট্রায়াল এখন শেষের পথে, এবং 3য় ধাপের ট্রায়ালের পরে কিন্তু 4র্থ, 5ম এবং 6ষ্ঠ ধাপ অতিক্রম করতে হবে। এখানে লাইসেন্সিংয়ের ব্যাপার আছে, এখানে প্যাকেজিংয়ের ব্যাপার আছে, অনুমতি যে প্রতিষ্ঠানটি এটা তৈরি করছে বা যে গবেষণা করে যারা উৎপাদনে যাচ্ছে তাদের কাছ থেকে কিন্তু অনুমতির একটা ব্যাপার আছে। স্বাস্থ্য সচিব যেমনটি বলছিলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সিরাম ইনস্টিটিউট, যারা বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদনকারী একটি ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা যেহেতু একটি অক্সফোর্ডের বিপুল সংখ্যক ভ্যাকসিন তারা উৎপাদনে যাচ্ছে, এবং তাদের মাধ্যমে কিন্তু আমরা এই করোনার ভ্যাকসিনটা পেতে পারি বলে স্বাস্থ্য সচিব জানিয়েছে। তবে আমি অন্যদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, এই ভ্যাকসিনের ট্রায়ালটা 3য় ধাপের শেষ হতে কিন্তু এখনও ডিসেম্বর লেগে যাবে, এবং ডিসেম্বরের পরে আপনাকে যেমনটি বলছিলাম যে 3টি ধাপ এখনও শেষ করতে হবে। এই শেষ করতে হওয়া 5 থেকে 6 মাস কিন্তু লেগে যাবে। ফেব্রুয়ারিতে যে ঘোষণা দেওয়া হলো সেটি কি আসলে ফেব্রুয়ারির মধ্যে আনা সম্ভব কিনা? আপনি যুক্তরাজ্যের কথা বলছিলেন, যদি সিরাম প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাকসিন টিকা আমরা 3 কোটি আনি, সরাসরি কি আমরা যুক্তরাজ্য থেকে টিকা আনছি না?
এটা সরকারের পলিসি কি তার উপরে নির্ভর করবে। সরাসরি কিন্তু টিকা আমরা দুইভাবে পেতে পারি। একটি হলো যে ভ্যাকসিন অ্যালায়েন্স, গাভি, এরা উন্নত এবং অনুন্নত যারা গরিব দেশগুলো আছে তাদের, আপনি জানেন যে গাভি একটি বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ইয়েতেই, এবং এটা বিল গেটসের অর্থায়নে, বিল গেটস এবং মেন্ডি অর্থায়নে এটা পরিচালিত হয়, এবং তারা কিন্তু চায় যে শুধু উন্নত দেশগুলো ভ্যাকসিন পাবে এমনটি নয়, অনুন্নত এবং নিম্ন আয়ের যে দেশগুলো আছে তারাও যেন পায়। সে হিসাবে কিন্তু এই আমাদের স্বাস্থ্য সচিব এখনও এটা ক্লিয়ার করে বলেননি যে কোন উপায়ে পেতে যাচ্ছে। তবে গাভী এবং নিজস্ব অর্থায়নে যদি পেতে যায় সেক্ষেত্রে কিন্তু 23%। প্রক্রিয়াটা আসলে অনেক বড় আপনি বলছিলেন, সেই প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ কতটুকু এগিয়েছে টিকা নেবার জন্য, এবং যে আর্থিক বরাদ্দের কথা বলছিলেন সেগুলোর আসলে কি অবস্থা, সে সম্পর্কে আপনি কি তথ্য জানতে পেরেছেন? এক বাক্যে বলতে গেলে উন্নত দেশগুলোর মতোই কিন্তু বাংলাদেশও যে আগে থেকে বুকিং দিয়ে রাখা, যে এই ট্রায়াল চলছে এবং ট্রায়ালের পরে এগুলো যদি মানবদেহে প্রয়োগের মতো উপযোগী হয় সেক্ষেত্রেই আমরা পাবো। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, গত কিছুদিন আগেও কিন্তু ভারতের অন্যতম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশে বেক্সিমকো ফার্মা একটি চুক্তি করেছে, এবং সিরাম ইনস্টিটিউট যখন অক্সফোর্ডের এই ভ্যাকসিনটা উৎপাদন করতে সক্ষম হবে তখন কিন্তু বাংলাদেশ বেক্সিমকো ফার্মার মাধ্যমে বাংলাদেশে আসবে, এবং তখনই কিন্তু দাম নির্ধারণ থেকে শুরু করে অন্যান্য যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে। মমিতা, বুদ্ধদেব কুণ্ডু, আপনাকে ধন্যবাদ। কার্যকরী টিকা আমরা পাই সেই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল টেস্টের জন্য তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে গ্লোব বায়োটেক। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 15 অক্টোবর গ্লোব বায়োটেকের 3টি ভ্যাকসিনকে কোভিড-19 ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত করেছে। গ্লোব বায়োটেক জানিয়েছে তারাই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যাদের 3টি ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় স্থান পেয়েছে। প্রিক্লিনিক্যাল ট্রায়ালের তালিকা ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের ভ্যাকসিন সহ 156টি কোম্পানি রয়েছে। গত 12 আগস্ট গ্লোব বায়োটেকের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার আসিফ মাহমুদ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে বাংলাদেশের বাজারে করোনা ভ্যাকসিন আনার ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন। প্রতিষ্ঠান হিসেবে 157তম প্রতিষ্ঠান হিসেবে সেটা এনলিস্টেড হয়েছে, সেটা অ্যানিম্যাল ট্রায়ালের ডাটা নিয়ে। আর এখন সম্ভবত হিউম্যান ট্রায়ালে আছে 47টি দেশ। তো আমরা আশা করি যে আমাদের যেহেতু আইসিজিআইবির সাথে একটা এমওইউ সাইন হয়ে গিয়েছে, সো খুব সহসাই কিন্তু আমরা হিউম্যান ট্রায়ালে যেতে যাচ্ছি, এবং হিউম্যান ট্রায়ালে যাওয়ার সাথে সাথে ওরা আমাদের স্ট্যাটাসটা কিন্তু আপডেট করবে। দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 18 এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,646 জনের। 110টি ল্যাবে 24 ঘন্টায় 11,573 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,209 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.45%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,87,295 জনের। সুস্থ হয়েছেন আরও 1,560 জন। এই নিয়ে মোট সুস্থ 3,02,298 জন। ঢাকা 5 আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হচ্ছে। তবে এই নির্বাচনকে ভোটারবিহীন ও প্রহসনের অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম। 187টি কেন্দ্রে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে চলে ভোট গ্রহণ। নির্বাচনী এলাকায় ছিল 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা ছিল 8 প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্য। এছাড়া শুক্রবার মধ্যরাত থেকে আজ মধ্যরাত পর্যন্ত কিছু গণপরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঢাকা 5 আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 প্রার্থী। এই আসনে ভোটার সংখ্যা 4,71,129 জন, যার মধ্যে পুরুষ 2,41,464 জন আর নারী 2,29,665 জন। আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা 6 মে মারা যাওয়ায় শূন্য হয় ঢাকা 5 আসন। এই নির্বাচন ভোটারবিহীন নির্বাচন হয়েছে, এর জন্য অবশ্যই আমরা দাবি করি যে পুনর্নির্বাচন। ঢাকা 5 আসনের উপনির্বাচন নিয়ে আরো সবুর তিনি পেয়েছেন 95 ভোট
তার নিচে দেখা যাচ্ছে ডাব প্রতীকে যিনি লড়েছেন তিনি পেয়েছেন 15 ভোট এবং আম প্রতীকে যিনি লড়ছেন আরিফুর রহমান সুমন মাস্টার তিনি পেয়েছেন 30 ভোট এবং নৌকার যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রতীকে লড়ছেন সালাউদ্দিন আহমেদ পেয়েছেন 757 ভোট। তো এই সামারিগুলো যেই জায়গাটাতে তৈরি হচ্ছে সেটি ফলাফল সংগ্রহ কেন্দ্রের যেটি রয়েছে সেটির পাশেই, সেখানে বিভিন্ন জায়গা থেকে প্রিজাইডিং অফিসাররা ফলাফলের যে বার্তা শিট সেটি তারা নিয়ে আসছেন, আসার পরে এখানে 5 থেকে 6টি বুথ রয়েছে, এই বুথে জমা দিচ্ছেন এবং সেই বুথে জমা দিয়ে লিপিবদ্ধ করার পর সেটি নিয়ে যাওয়া হচ্ছে যেই স্টেজ করা হয়েছে সেটির পাশে আরেকটি বুথ করা হয়েছে যেখানে সবগুলো কম্পাইল করা হচ্ছে বিভিন্ন কেন্দ্রের ফলাফলগুলো এবং সেখানে কম্পাইল করে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এবং এখনো যেহেতু রিটার্নিং অফিসার এখানে আসেননি, যে কারণে তার পক্ষে সহকারী রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তিনি আসলে তার পক্ষে ফলাফল ঘোষণা করছেন। তিনি প্রত্যেকটি কেন্দ্রে আলাদাভাবে এখানে যারা রয়েছেন গণমাধ্যম কর্মী এবং প্রার্থীদের পক্ষে যারা প্রতিনিধি এসেছেন তাদের উদ্দেশ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তারা তাদের প্রত্যেকটি কেন্দ্রে আলাদা আলাদাভাবে কে কত ভোট পেয়েছেন এবং কত শতাংশ ভোট পড়েছে সেই বিষয়গুলো তুলে ধরছেন। তো এখন পর্যন্ত এই যারা নির্বাচনের ফলাফলের সাথে জড়িত রয়েছেন এবং যারা নির্বাচনের জন্য অপেক্ষা করছেন তারা সবাই আসলে অধীর আগ্রহে বসে আছেন যে কখন আসলে 187টি কেন্দ্রের ফলাফল এখানে এসে পৌঁছবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত যেই প্রার্থীকে বিজয় দেখতে চান সেই প্রার্থীকে তারা দেখতে পাবেন। তো এখন পর্যন্ত আমাদের কাছে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের কাছে কোনো ধরনের অভিযোগ আসেনি, যদিও গণমাধ্যমের কাছে বিএনপি প্রার্থী বলেছেন যে এই নির্বাচন প্রশাসনের নির্বাচন হয়েছে, এই নির্বাচনে তারা নানা ধরনের অভিযোগ করেছেন। তবে রিটার্নিং অফিসার বলেছেন যে কোনো প্রার্থী যদি কোনো ধরনের অভিযোগ থাকে সেটি লিখিত আকারে যদি তিনি রিটার্নিং অফিসারের কাছে জমা দেন তাহলে তিনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ছিল আসলে আমার কাছে ফলাফল যে ঘোষণা হচ্ছে সেখান থেকে সর্বশেষ তথ্য। শনির আকনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান। নওগাঁ 6 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট চলে। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল। এই আসনে মোট ভোট কেন্দ্র 104টি। সংসদীয় আসনটিতে ভোটার 3,06,725 জন। নৌকা প্রতীকে লড়েছেন আনোয়ার হোসেন এবং ধানের শীষে রেজওয়াল ইসলাম। এছাড়া লড়েছেন এনপিপির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম। তবে শেষ বেলার দিকে অনিয়ম আর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জন করেন বিএনপির প্রার্থী। নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার বাহিনী মোতায়েন রয়েছে। 27 জুলাই সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শূন্য হয় নওগাঁ 6 আসন। ভোট দিয়ে আসলাম এবং আমি মনে করছি এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, 104টি কেন্দ্র মোট, সার্বিকভাবে কতগুলো কেন্দ্রের ফলাফল এসেছে এবং ইভিএমে যেহেতু ভোট গণনার কোনো বিষয় নেই, সার্বিকভাবে কতক্ষণ লাগতে পারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে? আমি একটু আগে যিনি রিটার্নিং অফিসার তার সঙ্গে কথা বলেছি, তিনি আনুষ্ঠানিকভাবে আমাকে 29টি কেন্দ্রের ভোটের যে ফলাফল সেটি জানিয়েছেন। তাতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী 20,000-এরও কিছু বেশি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিএনপি প্রার্থী, কিন্তু ভোটের ব্যবধান বেশ বলা যায় এবং বেশ শুধু না অনেক পার্থক্য রয়েছেন। আর রিটার্নিং অফিসার যেটি আমাকে জানিয়েছেন যে আরও কিছুটা সময় লাগবে এখানে আনুষ্ঠানিকভাবে ফলাফলগুলো তার হাতে আসতে। ইতিমধ্যেই কেন্দ্র থেকে উপজেলা প্রশাসনের কাছে বা উপজেলার যে নির্বাচনের অফিস রয়েছে সেসব অফিসে ইতিমধ্যেই কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে এবং অধিকাংশ কেন্দ্রেরই ফলাফল ইতিমধ্যে চলে এসছে বলে আমাকে জানিয়েছেন। তবে সবগুলো ফলাফল একত্রিত করার পর এখান থেকে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হতে পারে এমনই ধারণা দিয়েছেন নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট। আমরা জানি যে আসনটিতে 3,06,725 জন হচ্ছে ভোটার। কত শতাংশ ভোট পড়েছে এখন পর্যন্ত কেন্দ্র অনুযায়ী সেটি জানতে পেরেছেন কিনা এবং আপনি সারাদিন ব্যাপী কেমন ভোট দেখেছেন?
এটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে আমি যেসব কেন্দ্রে গেছি সেসব কেন্দ্রে আমি দেখেছি দুপুর 1টা পর্যন্ত অনেক কেন্দ্রে 18% ছিল এবং 3টা পর্যন্ত অনেক কেন্দ্রে 40%-এর উপরে ভোট কাস্ট হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি সেখান থেকে আমরা জানতে পেরেছি। তবে সকালের দিকে আমরা যেভাবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করেছি, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি, সেটি দুপুরের পর অনেকাংশে কমে এসেছে এবং এক্ষেত্রে যেটি বলছেন কর্মকর্তারা সেটি হলো যে নির্বাচনের যে নতুন কৌশল ইভিএম সেটিতে খুব দ্রুতই ভোট দেওয়া যায় বলে দীর্ঘ লাইন বা ভোটারদের যে ভিড় সেটি এবার হয়নি এবং আমি ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারাও এই পদ্ধতিতে ভোট দিয়ে বেশ খুশি। একই সাথে যারা এই ভোটের সঙ্গে সংশ্লিষ্ট যারা ভোট গ্রহণ করেছেন তারাও আমাদেরকে বলেছেন যে এই পদ্ধতির ফলে তাদের কষ্ট কমে গেছে, সময় ক্ষেপণ হওয়ার যে বিষয়গুলো থাকে, ব্যালট পেপার ছেঁড়া, অপছনীয় কালি দেওয়া, এরকম আরও অনেকগুলো বিষয় থাকে একটি ভোট সম্পন্ন করার ক্ষেত্রে, সেসব বিষয়ে তাদের সময় তেমন লাগেনি। সে কারণে ভোটের সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তাদের কষ্ট কমে গেছে, ভোটারদেরও বিড়ম্বনা কমেছেন, এরকম কথাই আমি দুই পক্ষ থেকে জানতে পেরেছি। তবে ভোট কেন্দ্রগুলোতে আজকে যে দৃশ্য আমি দেখেছি সেটি শান্তিপূর্ণই ছিল অধিকাংশ ভোট কেন্দ্রে। একই সাথে বলা যায় যে ভোট কেন্দ্রের যে জায়গাগুলো ছিল সেগুলো একেবারে রাস্তা পর্যন্ত নিরাপত্তা আমি দেখতে পেয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও যে যার মতো করে দায়িত্ব পালন করেছেন, একই সাথে টহল ছিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল, বিজিবিও আমি দেখতে পেয়েছি রাস্তায়। হাসিবুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফরিদপুরের সদরপুরে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর পক্ষে বিপক্ষে সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করা হয়েছে। উপজেলা সদরের 1 কিলোমিটার এলাকার মধ্যে করা যাবে না কোনো সভা সমাবেশ। সম্প্রতি জেলা প্রশাসকের সাথে অশোভন আচরণ ও ইউনোকে ফোন করে আপত্তিজনক মন্তব্য ও হুমকি দেয় ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। এর জেরে শনিবার সকাল 10টার দিকে পাশাপাশি দুটি স্থানে সমাবেশের ডাক দেয় স্থানীয় প্রশাসন। এই ব্যবস্থা নেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদরপুর উপজেলা সদরের 1 কিলোমিটার স্থান জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরবী গোলদার জানান, আজ সকাল 9টা থেকে রোববার সকাল 9টা পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা। ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হলে সংসদ সদস্য পদ হারাতে পারেন তিনি। সেই সাথে হতে পারে সাজা এবং আর্থিক দণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, সংসদ সদস্য হিসেবে এমন আচরণ সুষ্ঠু গণতন্ত্রের জন্য হুমকি। মেইন লোককে ধরে নিয়ে এসে গাড়ি উড়ে ফলাইতে সিগারেট খাওয়ার জন্য। আমি আসতেছি 5 মিনিট সময় দিলাম, আমি নিজে আসতেছি। আমি তো উপজেলা ঘেরাও করবো। আমি সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সঙ্গে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কথোপকথনের রেকর্ড এটি। গত 10 অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলাকালে নিজের লোককে ছাড়িয়ে নিতে জেসমিন সুলতানাকে ফোন করেন তিনি। নির্বাচন শেষে রাতে বিজয় সমাবেশে চরভদ্রাসন উপজেলা সদরের স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসককেও। প্রশাসনের মধ্যে লুকায়া থাকা ওই জেলা প্রশাসক যে রাজাকার। 15 অক্টোবর স্থানীয় প্রশাসনকে হুমকি, নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের কাজে বাধা দেয়া সহ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রথমবারের মতো কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। একদিকে যেমন আমরা এই ধরনের কিছু কিছু সংসদ সদস্যদের অধ্যত্ত আচরণ দেখি, যেটাকে ইংরেজিতে বলা হয় আনকল্ড ফর, একই সাথে আমরা যেটা দেখি প্রশাসন ও তাদের সক্রিয়তা হারিয়ে ফেলছে, তারা তাদের কাজ করতে পারছে না এবং 2-1 জন যারা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করে বা প্রতিবাদ করার চেষ্টা করে তাদের উপরে বিপদ ঘনে আসে। বিশেষজ্ঞরা বলছেন, বিল উত্থাপনের পর 10 বছরেও কার্যকর হয়নি সংসদ সদস্য আচরণ আইন, বাড়ছে আচরণবিধি ভঙ্গের ঘটনা। সাময়িক বহিষ্কার করতে পারে কিংবা দীর্ঘমেয়াদীভাবে বহিষ্কার করতে পারে। অনেক ক্ষেত্রে আমাদের সংসদ সদস্যদের আচরণ বেসামাল পর্যায়ে পৌঁছে। তো এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার এবং এই ব্যাপারে আমাদের সংবিধানের 78 অনুচ্ছেদে বলা আছে যে এই ব্যাপারে একটা আইন হওয়া দরকার। এই যে আইনের মাধ্যমে ওই সাংবিধানিক বিধানকে কার্যকারিতা দেওয়া দরকার। উনি জনগণের ভোটে নির্বাচিত, কাজে ওনার একটা কথার ধরন, কথার বলন, ওনার একটা ম্যানার সাধারণ মানুষকে প্রভাবিত করে। কাজেই মাননীয় সাংসদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসাটাও আমি মনে করি তার জন্য ক্ষতিকর। এ ধরনের স্পর্শকাতর ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান আইনের বাস্তবায়ন এবং একই সঙ্গে সংসদ সদস্য আচরণ আইন কার্যকরেরও দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে দেশব্যাপী সমাবেশ করেছে পুলিশ। সকাল 10টায় ৬,৯১২টি বিট পুলিশিং এলাকায় একযোগে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। এতে অংশ নেন জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মানববন্ধনের মধ্যে এবার সমাবেশ করল পুলিশ। জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই আয়োজনে পুলিশের সঙ্গে অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। সমাবেশে অংশগ্রহণকারীরা পোস্টার, লিফলেট, প্লেকার্ডে জনসাধারণকে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। এ ধরনের অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। আমাদেরকে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে মাদককে না বলতে হবে। আসলে এই যে আজকে নারী নির্যাতন হচ্ছে, কেন হচ্ছে? আমি যখন দেখছি আমার প্রতি বিবেক বলতে নেই, আমার প্রতি নৈতিকতা বলতে নেই, তাহলেই কিন্তু আমি অপরাধ শুরু হচ্ছি। ধর্ষককে আমরা কি করতে চাই? এই যে সবাই বলেছি আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে চাই, প্রতিহত করতে চাই, আইন আমলে আনতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করেন। রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে সমাবেশ করেন মেট্রোপলিটন বিট পুলিশের সদস্যরা। রংপুর নগরীতে একযোগে সমাবেশ অনুষ্ঠিত হয় 55টি জায়গায়। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সমাবেশে বক্তারা ধর্ষকদের সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানান। আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ, এটার মধ্য দিয়ে কিন্তু আমাদের দেশে এই ধরনের অপরাধ আমরা কমিয়ে আনতে পারবো। আমরা এই ধরনের অপরাধীদেরকে সহজেই তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। দেশব্যাপী সমাবেশে নারীর প্রতি সবাইকে সহনশীল আচরণ করার আহ্বান জানান বক্তারা। এ সময় ধর্ষণের সাজা হিসেবে মৃত্যুদণ্ডের নতুন বিধানকে স্বাগত জানায় পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ধর্ষণ, নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা থেকে নোয়াখালী অভিমুখী বাম সংগঠনের লং মার্চে ফেনীতে হামলা করেছে দুর্বৃত্তরা। সকালে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভের সময় এই হামলা হয়। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। অংশগ্রহণকারীদের অভিযোগ, সমাবেশ শেষে ফেনী যাওয়ার পথে বেশ কয়েকজন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাদের দাবি, সমাবেশে সরকার ও ক্ষমতাসীনদের সমালোচনা করায় পুলিশ পাহারায় এই হামলা করেছে সন্ত্রাসীরা। এর আগে ফেনীর শহীদ মিনারের পাশে দোয়েল চত্বরে সমাবেশ চলাকালে স্থানীয় সাংসদের ছবির ওপর লাল রং লাগিয়ে মন্তব্য লেখাকে কেন্দ্র করে পুলিশের সাথে লং মার্চকারীদের বাগবিতণ্ডা হয়। পরে বিকেল 4টার দিকে নোয়াখালীতে পৌঁছায় লং মার্চ। সেখানে সমাবেশের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সহ আহত হয়েছেন অন্তত 10 জন। বেলা 3টার দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের উত্তেজনা সৃষ্টি হয়। উচ্ছেদ ঠেকাতে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন ব্যবসায়ীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এই ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সহ আহত হন 10 জন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ব্যবসায়ীদের অভিযোগ, কোনো রকম নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান শুরু করেছিল পুলিশ। প্রশাসনের অতর্কিত উচ্ছেদে তাদের বিপুল অঙ্কের টাকা ক্ষতি হয়েছে। করোনা মহামারীতে এবার উৎসব নয়, শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শোভাযাত্রা ছাড়াই হবে প্রতিমা বিসর্জন। রাজধানীতে হচ্ছে না কুমারী পূজার আনুষ্ঠানিকতাও। করোনা থেকে পৃথিবীকে মুক্ত করার প্রার্থনা জানিয়ে এবার 22 অক্টোবর শুরু হচ্ছে দুর্গাপূজা। বর্ণিল আলোকসজ্জা, মেলা কিংবা আরতি প্রতিযোগিতা, এমন নানা আয়োজনে প্রতি বছর পালিত হয় শারদীয় দুর্গাপূজা। দল বেঁধে মন্দিরে মন্দিরে পূজা দেখতে যাওয়ার মাঝেও আত্মিক তৃপ্তি খোঁজেন বাঙালি হিন্দুরা। তবে করোনার প্রকোপে এবার কিছুটা রং হারাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় এই ধর্মোৎসব। মহামারীর প্রকোপ ঠেকাতে এবারের দুর্গাপূজা উদযাপিত হবে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে। শনিবার সকালে এক ব্রিফিংয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, গেল বছর সারা দেশে দুর্গাপূজার সংখ্যা ছিল 31,398টি। করোনার কারণে 1,185টি কমে গিয়ে এবার পূজা হবে 30,213টি মন্দিরে। বিজয়া দশমী করোনার কারণে এবার শোভাযাত্রা পরিহার করে প্রতিমা বিসর্জন দেওয়ার নির্দেশ হয়েছে। সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ স্ব উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা নেবেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এবারের পূজায় অনলাইনের মাধ্যমে অঞ্জলি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভব না হলে প্রতি অঞ্জলিতে সর্বোচ্চ 50 জন পূজার্থী অঞ্জলি দিতে পারবেন। কুমারী পূজা হবে বলে এবার ঢাকাতে হবে না, যেটা ঢাকাতে বেসিক্যালি তো কুমারী পূজা মিশনে করে, সে মিশনে ঢাকাতে কুমারী পূজা হবে না। ঢাকার বাইরে 2-1 জায়গা হতে পারে, যেখানে সুবিধাজনক অবস্থা যদি থাকে তারা যদি ম্যানেজ করতে পারে। স্বাস্থ্যবিধি মেনে পূজা পালনে 26 দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও দেয়া হয়েছে 7 দফা নির্দেশনা। ভিড় নিয়ন্ত্রণে পূজার মূল প্রসাদ ছাড়া খিচুড়ি বিতরণে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলেন বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। 49% ভোট পেয়েছে তার দল লেবার পার্টি। প্রধান বিরোধী দল পেয়েছে 27% ভোট। 1996 সালে মিক্সড মেম্বার প্রপোর্শনাল নামে সংসদীয় ব্যবস্থা চালুর পর থেকে নিউজিল্যান্ডে কোনো দলই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। শনিবার স্থানীয় সময় সকাল 9টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টায় শেষ হয় ভোট গ্রহণ। আগাম ভোট দিয়েছেন 10 লাখের বেশি ভোটার। এবারের নির্বাচনে মোট 17টি দল অংশ নেয়। গত 19 সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও পিছিয়ে যায় ভোট গ্রহণ। বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। নাজমুল একাদশের বিপক্ষে 265 রানের টার্গেটে ব্যাট করছে মাহমুদুল্লাহ একাদশ। টস হেরে ব্যাটিং নেমে শুরুটা ভালো হয়নি নাজমুলের দলের। দলীয় 31 রানের মধ্যে 2 ওপেনার সৌম্য ইমনের পাশাপাশি ফিরে যান অধিনায়ক নিজেও। এমন চাপ থেকে বেরোতে আবারও মুশফিকের ব্যাটে আস্থা খুঁজে পায় দল। তবে এদিন তার চেয়েও বেশি দায়িত্বশীল ছিলেন আফিফ। 147 রানের দারুণ এক পার্টনারশিপ গড়ে ওঠে দুজনের মধ্যে। মুশফিক 52 রানে থামলেও সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়ে হতাশায় ডোবেন আফিফ। 98 রানে রান আউটের দুর্ভাগ্যের শিকার তিনি। শেষ দিকে তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুরের ঝোড়ো ব্যাটিংয়ে 264 রানে থামে নাজমুল একাদশ। দারুণ একটা শট খেলেছেন বাউন্ডারির দিকে এবং শেষমেশ সাফি হোসেন ধ্রুবর কাছ থেকে অসাধারণ। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে লড়াই 2 জায়ান্টের। ইতিহাদে মুখোমুখি হবে ম্যান সিটি আর আর্সেনাল। ম্যাচ শুরু রাত 10:30টায়। চোটের কারণে পুরো শক্তির দল পাচ্ছেন না সিটিজেন ম্যানেজার পেপ গার্দিওলা। অন্যদিকে পিয়ের এমেরিক অবামেয়াংকে নিয়ে অনিশ্চয়তায় গানার কোচ মিকেল আর্তেতা। আরেক ম্যাচে ম্যান ইউনাইটেডকেও আতিথ্য দেবে নিউক্যাসল। ম্যাচ শুরু রাত 1টায়। আর্সেনাল ম্যানচেস্টার সিটির সবশেষ দেখা হয়েছিল এফএ কাপে। নিজেদের মাঠে সেই ম্যাচে সিটিজেনদের হারিয়েছিল গানাররা। এবার ইতিহাদে সেই হারের প্রতিশোধ নেবার অপেক্ষা সিটি বস গার্দিওলার। তবে সেই পরিকল্পনায় বাধা হতে পারে চোট সমস্যা। নতুন মৌসুমের শুরু থেকেই ধুঁকছে সিটিজেনরা। প্রথম 3 ম্যাচে অর্জন মাত্র 4 পয়েন্ট। দলের বড় ভরসা গ্যাব্রিয়েল জেসুস চোটের কারণে শুরু থেকেই মাঠের বাইরে। চোট থেকে সেরে আগুয়েরো অনুশীলনে ফিরলেও খেলা নিয়ে আছে শঙ্কা রয়েছে রহিম স্টার্লিং এর ফিটনেস নিয়েও। বিগ ম্যাচে থাকছেন না গুরুত্বপূর্ণ কেভিন ডি ব্রুইনেও। আগের কথা খুব বেশি ভাবতে চাই না, আর কোনো পয়েন্ট যেন না হারাতে হয় সেদিকেই মনোযোগ সবার। চেষ্টা থাকবে মাঠে আক্রমণ চালিয়ে যাওয়ার। ছেলেরা নিজেদের সেরাটা দিয়েই খেলবে। খুব একটা স্বস্তিতে নেই মিকেল আর্তেতাও। শেফিল্ডের বিপক্ষের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন অবেমিয়াং। তবে স্বস্তির খবর, দলের সাথে অনুশীলন করেছেন এই স্ট্রাইকার। চোটের কারণে দলের বাইরে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পাবলো মারি। তবে ফিরতে পারেন কাইরেন টিয়ার্নে। করোনা আক্রান্ত সতীর্থের সংস্পর্শে আসায় স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন তিনি। গানারদের হয়ে অভিষেক হতে পারে আতলেতিকো মাদ্রিদ থেকে আসা থমাস পার্টির। থমাসের উপর আমার আস্থা আছে। দলকে দেওয়ার অনেক কিছু আছে ওর। ম্যাচটা সহজ হবে না, তবে আমরা জয়ের জন্য লড়ব। ছেলেরা জানে কিভাবে মাঠে ভালো করতে হয়। সিটিজেনের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস গানারদেরকে উজ্জীবিত করলেও পরিসংখ্যানে এগিয়ে সিটিজেনরা। আর্সেনালের বিপক্ষে সবশেষ 5 দেখায় 4 জয় সিটির। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।